সদস্যদ্বয় মঞ্চে আসীন আছেন জাতীয় ক্ষেত্রে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে জনমত গড়ে তোলার প্রশ্নে দলমত নির্বিশেষে যে প্রতিনিধিদের নিয়ে কমিটি তৈরি হয়েছে তার ত্রিপুরা রাজ্যের যে শাখা সেই শাখার যুগ্ম আহ্বায়কদ্বয় এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এই সভায় আপনাদের সকলকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার আগে তিনজন বক্তা কথা বলেছেন। আজকের কর্মসূচির যে প্রাসঙ্গিকতা তার সাথে সাযুজ্য রক্ষা করেই বিশেষ করে অধ্যাপক গোস্বামী এবং সিআইটিউর ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড দত্ত আপনাদের সামনে বিস্তৃত পরিসরে আলোচনা করার চেষ্টা করেছেন। ডক্টর যুধিষ্ঠির দাস বরাবরই তিনি অল্প কথা বলেন এই জাতীয় সভায়। তার পার্টির আভ্যন্তরীণ সভায় কত সময় নিয়ে কথা বলেন সেটা তো আমার জানবার সুযোগ নেই, কিন্তু আমি দেখছি পাবলিক এই ধরনের গ্যাদারিংয়ে তিনি সবসময় খুব অল্প সময়ে কথা বলেন। তিনিও তার পূর্বের দুজন বক্তার বক্তব্যের প্রেক্ষাপটে যেই জায়গাটাতে বিশেষ করে জোর দেওয়া দরকার সে সম্পর্কে সবার সামনে তার যে ভাবনা, তার যে চিন্তা সেটা উপস্থিত করার চেষ্টা করেছেন। আমি তিনজন বক্তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় এই সভার যে মূল উদ্দেশ্য তার সাথে সাযুজ্য রক্ষা করে কথা বলার জন্য স্বাভাবিক কারণে খুব বেশি সময় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আমি এর বাইরে প্রাসঙ্গিক কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে যুদ্ধ ছিল না বা যুদ্ধ হয়নি ঘটনা কিন্তু তা না। রাজরাজাদের যুদ্ধ তো লেগেই ছিল। রাজা আছেন, যুদ্ধ নেই, এটা কি করে হবে? রাষ্ট্র গঠিত হয়েছে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যুদ্ধ ছিল দখলদারির লক্ষ্যকে সামনে রেখে, কিন্তু তার ব্যাপকতা তেমনভাবে হয়তো ছিল না। দুটো তিনটা রাষ্ট্রের মধ্যে বিরোধ, লড়াই, যুদ্ধ অন্যরা দেখতেন, নিজেরা হয়তো যুক্ত হতেন না। কিন্তু প্রথম পৃথিবীতে 13-14 সালে যে যুদ্ধটা সেখানে দামামা বাজালো তাতে দেখা গেল প্রায় 30 থেকে 33টি রাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং প্রধানত প্রত্যক্ষভাবে তারা যুক্ত হয়ে পড়েছিলেন। এর আগে এত বিরাট সংখ্যক রাষ্ট্র সরকারিভাবে ঘোষণা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার ঘটনা এভাবে ঘটেনি। সে কারণেই
13-14 যে যুদ্ধ, এটাকে বিশ্বযুদ্ধ বলে চিহ্নিত করা হলো। তার পরবর্তী সময়ে যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাতে প্রায় 70 থেকে 72টা রাষ্ট্র ঘোষণা দিয়ে অথবা অঘোষিতভাবে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধের সূত্রপাত কীভাবে হয়েছে অধ্যাপক গোস্বামী উল্লেখ করার চেষ্টা করছেন, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধই বলুন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলুন, তার ভিত্তিটা কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, যুদ্ধ নয় শান্তি চাই এ কথা বললে তো শুধু হবে না। মূল বিষয়টা, যুদ্ধ কারা করছে? পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারী, শোষণকে ভিত্তি করে শ্রমজীবী অংশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষকদের স্বার্থে যারা রাষ্ট্রশক্তিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার চেষ্টা করেন, শুধু নিজের রাষ্ট্রের সীমার মধ্যে না, এটার পরিসর প্রশস্ত করবার লক্ষ্য নিয়েই বাজারের উপর কর্তৃত্ব। পুঁজিবাদী দুনিয়ায় অর্থনীতির নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে বাজার, খোলা বাজার। সেই লক্ষ্য, উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি থেকেই এই যুদ্ধের সূত্রপাত। কাজেই পুঁজিবাদ থাকবে, যার থেকে পরবর্তী পর্যায়ে সাম্রাজ্যবাদ এবং তার সবচেয়ে ঘৃণ্য চেহারা ফ্যাসিবাদ, এই তিনটার সমন্বয় হয়েছে। তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে, আর আমরা শুধু বলছি শান্তি চাই, যুদ্ধ না, তাহলে তো হবে না। তাহলে মূল কথাটা কি? পুঁজিবাদকে ধ্বংস করতে হবে। পুঁজিবাদকে যদি ধ্বংস করা না যায়, তাহলে সাম্রাজ্যবাদকে ধ্বংস করা যাবে না। পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদকে ধ্বংসের মধ্য দিয়ে ফ্যাসিবাদী যে ব্যাধিচারী চেহারা, এটাকে নির্মূল করা সম্ভব হবে। এই বিষয়টি গভীরভাবে আমাদের কিন্তু অনুধাবন করতে হবে, এবং যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার সার মর্মটা হচ্ছে, সার বস্তুটা হচ্ছে এবং লক্ষ্যটা হচ্ছে এই পুঁজিবাদকে ধ্বংস করার লড়াই। এবং তার বিকল্প কি? শুধু যুদ্ধ নয় শান্তি চাই, পুঁজিবাদকে ধ্বংস করো, শুধু পুঁজিবাদ সাম্রাজ্যবাদ ধ্বংস করার কথা বললেই হবে না। বিকল্পটা আমরা কি চাই? পৃথিবীকে তো ধ্বংস করার কথা আমরা বলছি না। বিকল্প আমরা কি চাইছি? বিকল্প আমরা চাইছি শ্রেণীহীন, শোষণমুক্ত একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা। নারী পুরুষের সমান অধিকার থাকবে, যার যার যোগ্যতা দক্ষতা অনুযায়ী শ্রমের বিনিময় ঘটিয়ে তিনি উপার্জন করবেন, তার উপর ভিত্তি করে মানুষের সম্মান নিয়ে মাথা উঁচু করে সেই দ্বারা সুদৃঢ় রেখে তারা বেঁচে পড়তে থাকবার চেষ্টা করবেন। কারোর কাছে ভিক্ষা পাত্র নিয়ে তাদের অনুকম্পা যাচনা করবেন না। কাজে এরকম যে ব্যবস্থা, সেটাকেই আমরা বলছি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কাজে যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, উল্টো দিকে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতান্ত্রিক যে ব্যবস্থার কথা আমরা বলছি, সেই ব্যবস্থা সারা পৃথিবীতে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করবার জন্যে এই সংগ্রামটাকে কিন্তু আমাদের ব্যাপকতর করার জন্য নতুন নতুন মানুষ যারা, তাদেরকে এই সংগ্রামে সংযুক্ত করার লক্ষ্য নিয়েই আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে এই দিনটিকে, তার একটা আন্তর্জাতিক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, যেটা আপনারা শুনলেন এতক্ষণ। এই দিনটিতে একটা ব্যাপক সংহত প্রচার সংগঠিত করার কর্মসূচি সামনে নিয়ে পৃথিবীর যুদ্ধবিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এবং শোষণহীন, শ্রেণীমুক্ত একটা ব্যবস্থা প্রত্যনের ভাবনায় যারা
উদ্বেলিত, তাদের এই সংগ্রামটার বিস্তৃতি ঘটাবার লক্ষ্য নিয়ে এই প্রচার আন্দোলন সংগঠিত করা হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটা ঠিক আপনারা আলোচনায় শুনেছেন, আপনারা নিজেরাও জানেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধেনি, কিন্তু যুদ্ধ তো থেমে নেই। আমার আগের বক্তাদের আলোচনায় এগুলো উঠে এসছে, আমি সেখানে যাচ্ছি না। এটা থাকবে তো, পুঁজিবাদ থাকবে, সাম্রাজ্যবাদ থাকবে, তার সঙ্গে ফেসিবাদী যে চিন্তাভাবনা, এগুলি সম্পৃক্তভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেখানে তাদের যে বাজার দখলের যে ভাবনাটা, তাদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করার লক্ষ্যে, সেখানে যুদ্ধ থেমে থাকতে পারে না। সে কারণেই দেখা যাচ্ছে হয়তো ওই প্রথম বিশ্বযুদ্ধের মতো 33টা রাষ্ট্র, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 72-73টা রাষ্ট্র, তারা হয়তো যুদ্ধের সেভাবে যুক্ত হচ্ছেন না, কিন্তু 2টা, 3টা, 4টা, 5টা রাষ্ট্র প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের এই যে লড়াইটা, বাজার দখলের লক্ষ্যকে সামনে রেখে সেই লড়াইটা কিন্তু চলছে। এবং একটা জিনিস এখানে যেটা বিশেষ করে আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে, সেটা আমরা কি দেখছি, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্রের অভ্যুদয়ের পর বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে সারা পৃথিবীর সামনে নূতন ধরনের যে সমাজ ব্যবস্থা, তার চেহারাটা যখন সোভিয়েত দেশে হাতে নাতে কার্যকরী করার মধ্য দিয়ে পৃথিবীর মানুষের, বিশেষ করে শোষিত বঞ্চিত মানুষের দৃষ্টি আকর্ষণ করবার তারা চেষ্টা করে উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা করছিলেন, সেই সময়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর কাছে, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর কাছে মূল শত্রু হিসাবে, তাদের চলার পথে বাধা হিসাবে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে তাদের সমস্ত আক্রমণ কেন্দ্রীভূত করার চেষ্টা কিন্তু তারা শুরু করেছেন, এবং সেটা এখনো অব্যাহত আছে। যদি কেউ মনে করেন, যেটা শঙ্কর দত্ত বলবার চেষ্টা করছিলেন, আমরা যখন আজকের দিনে সারা পৃথিবীর মানুষের সাথে মিলে যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান তুলি, তখন অনেকে বলেন এখন যুদ্ধ কোথায়। এই যে কথাগুলো উদ্দেশ্যমূলক, সেগুলো তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, আমি সেখানে যাচ্ছি না। এখন অনেকে হয়তো মনে করবেন সমাজতন্ত্র কোথায়, সোভিয়েত দেশ তো নাই। পূর্ব ইউরোপে একটার পর একটা দেশে সোভিয়েতের লাল ফৌজের সহযোগিতায় যারা সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, সেগুলো ভেঙে পড়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুঁজিবাদী দুনিয়ার, সাম্রাজ্যবাদী দুনিয়ার এই সমাজতন্ত্র সম্পর্কে ভয় পাওয়ার এত কারণটা কি, একটু গভীরে যাওয়া দরকার আছে। সোভিয়েত দেশ নাই, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো হয়তো নাই, কিন্তু চীন তো আছে। জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে, এবং তার যে সহায় সম্পদ যেভাবে সে সংহত করেছে, প্রকাশ্যে পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হৈ হৈ করে কথা না বললেও মহাচীনে কমিউনিস্ট নেতৃত্ব যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করছেন, তারা ভালো করেই জানেন যে সাম্রাজ্যবাদী দেশগুলোর, সোভিয়েত দেশের অবর্তমানে দ্বিতীয় মূল লক্ষ্য হচ্ছে সমাজতান্ত্রিক চীন। কাজেই পুঁজিবাদী রাষ্ট্রের যে পালের গোদা সাম্রাজ্যবাদ, তার যে মূল নেতৃত্ব মার্কিন সাম্রাজ্যবাদ, নেটো সমাজতান্ত্রিক সোভিয়েতের বিপর্যয়ের পর ওয়ার্সোভুক্ত রাষ্ট্রের যে সমঝোতার জোটটা ভেঙে গেছে। কাজেই মানুষ তখন বলতে শুরু করেছিলেন নেটো থাকবে না, নেটোর অস্তিত্বের প্রয়োজন নেই, কেন এটা বাঁচিয়ে রাখবে। কিন্তু উল্টো দেখা যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ নেটোকে আরও
শক্তিশালী করার চেষ্টা করছে, নতুন নতুন রাষ্ট্রকে তার মধ্যে ঢুকাবার চেষ্টা করছে এবং মূল লক্ষ্য কেন্দ্রীভূত করার চেষ্টা করছে চীনকে চারিদিক থেকে কি করে ঘেরাও করা যায়। সেই জায়গায় চীন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সদা সতর্ক থেকে তার যে সহযোগী শক্তি তাদেরকে যেমন সমন্বিত করার চেষ্টা করছেন, তাদেরকে সাহায্য করার মধ্য দিয়ে তাদের সাথে যাতে একটা বন্ধুত্বের সম্পর্ক সেখানে গড়ে উঠে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের মঞ্চে তাদেরকে যাতে সমবেত করা যায়, এটা যেমন একদিকে দেখছেন, অপরদিকে নিজেদের শক্তিকে সংহত এবং সুদৃঢ় সম্প্রসারিত করার ক্ষেত্রে তারা কিন্তু তাদের কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। ফলে আজকের পৃথিবীতে এই পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের যে মৌলিক যে বিরোধটা, যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা, তার যে অস্তিত্ব, তাকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাকে অস্বীকার করার সুযোগ নেই। চীনের পর ভিয়েতনাম আছে, উত্তর কোরিয়া আছে, কিউবা আছে, লাতিন আমেরিকায় একাধিক রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় হয়েছে তারা দাবি করেন। লাতিন আমেরিকাতে এমন বহু রাষ্ট্র আছে যারা সমাজতান্ত্রিক ভাবনা চিন্তা নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন। পুরো মাত্রায় হয়তো তারা সমাজতান্ত্রিক না, এটা মধ্যবর্তী অবস্থান নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। কাজে সেদিক থেকে এটা আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে যে মূল যে বিরোধটা, এই বিরোধটা কিন্তু পৃথিবীতে এই মুহূর্তে এই পুঁজিবাদ বনাম সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্র। এবং আমরা যখন মনে করছি সাম্রাজ্যবাদের বিপক্ষে সমাজতন্ত্র ছাড়া বিরাজমান যে সমস্যাগুলো থেকে উত্তরণের কোনো পথ নেই, স্বাভাবিক কারণেই আমাদের এই সমাজতন্ত্রের পক্ষে ব্যাপক প্রচার জনগণের মধ্যে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু সোভিয়েত দেশের অভ্যুদয়ের পর নেটোভুক্ত যে রাষ্ট্রগুলো, তার নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের মধ্যে কিন্তু বাজার নিয়ে খেলখুই আছে, তারাই তো আগে যুদ্ধ করত। কিন্তু সোভিয়েতের যখন অভ্যুদয় ঘটল, পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে যখন সমাজতন্ত্রের পতন ঘটল, তার পরবর্তী সময় যখন মহাচীন এর সাথে যুক্ত হলো, তারা তখন দেখল যে তাদের প্রভাব বিস্তারের জায়গাগুলো সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতিতে এই সমাজতান্ত্রিক শিবিরকে ধ্বংস করতে হবে। ধ্বংস করতে গেলে পর সাম্রাজ্যবাদী দেশ, পুঁজিবাদী দেশগুলো নিজেদের মধ্যে এখন খেল করলে চলবে না। এটাকে নিজেদের মধ্যে বিরোধগুলোকে দূরে সরিয়ে সমস্ত শক্তিকে সংগত করে এই সমাজতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি এককাট্টা করে আক্রমণটাকে কেন্দ্রীভূত করতে হবে। তাতে গিয়ে সোভিয়েত দেশের বিপর্যয়ের আগ পর্যন্ত পুঁজিবাদী রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিরোধ বিসংবাদ সেভাবে কিন্তু ফেটে পড়তে দেখা যায়নি। সোভিয়েত দেশের বিপর্যয়ের পর, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর বিপর্যয়ের পর এখন গিয়ে যেটা দেখা যাচ্ছে, তাদের আভ্যন্তরীণ যে বিরোধ, সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে যে বিরোধ, সেই বিরোধগুলো কিন্তু আবার মাথাচাড়া দিচ্ছে, এগুলো প্রসারিত হচ্ছে। যদিও তারা চেষ্টা করছেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে এই বিরোধটাকে কতটা বেশি সংহত করা যায়, এটাকে কমিয়ে আনা যায়, যেটাকে আমরা বলি মিউটেড, এটা করা যায়, কিন্তু এটা তারা করতে পারছেন। ঘটনা কিন্তু তারা এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কথা, ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে যুদ্ধের কথা, মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ এখানে যেটা বেরিয়ে আসলো, ইরান ইরাকের যে প্রশ্ন, প্যালেস্তাইন এবং ইসরায়েলের যুদ্ধকে ভিত্তি করে তারা যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তা এই যে জায়গাগুলোতে এই যুদ্ধটা কারা সংগঠিত করছে? প্রত্যক্ষ পরোক্ষভাবে সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী দুনিয়া প্রধান ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন মার্কিন সাম্রাজ্যবাদ। এবং আপনারা শুনছিলেন কমরেড শঙ্কর দত্ত বলবার চেষ্টা করছিলেন, এই যুদ্ধ খাতে মার্কিন সাম্রাজ্যবাদ তার বাৎসরিক বাজেটে এর আগের বছরে যে টাকা তারা বরাদ্দ করেছিলেন তার থেকে 12 থেকে 15 ভাগ অতিরিক্ত টাকা
বর্তমান সময়ে তাদের বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এবং এটার মূল উদ্দেশ্য কি? মার্কিন সাম্রাজ্যবাদের যে শিল্প কল কারখানা, তার মধ্যে একটা বড়তম গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে যুদ্ধের অস্ত্র তৈরি করা। এটা নিজেদের যুদ্ধের জন্য যেমন পৃথিবীর দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে তাদের অস্ত্র বিক্রি করে তাদের পুঁজির পাহাড় প্রসারিত করা এবং তাদের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেই অবস্থাটাকে সুসংগত করা, সুদৃঢ় করা, সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু এই অস্ত্র তৈরি করার যে কল কারখানা শিল্প, এই জায়গাটাতে তারা জোর দেওয়ার চেষ্টা করছেন। কাজে সেদিক থেকে যেটা বুঝতে হবে, মনে করার কোনো কারণ নেই সোভিয়েত দেশ নাই, একা চীন, ছোট্ট উত্তর কোরিয়া অথবা ভিয়েতনাম, এই পরিস্থিতিতে সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের আর সেখানে ভয় ভীতি তেমন কিছু নেই। তারা সমঝোতার ভিত্তিতে সারা পৃথিবীর বাজারটাকে তারা ভাগ বটরা করে নিতে পারবেন। ঘটনা কিন্তু তা হচ্ছে না বলেই তাদের মধ্যেও কিন্তু এই ধরনের যুদ্ধগুলো লেগেই আছে। এই যুদ্ধগুলো লেগে আছে। এরা এই পুঁজিবাদী রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী দেশগুলো, ডেভেলপিং যে কান্ট্রিগুলি, তারা পুরো মাত্রায় উন্নত হয়নি। তার মধ্যে আমাদের ভারতবর্ষ এখনও আছে এরকম, যাদেরকে আমরা তৃতীয় দুনিয়ার রাষ্ট্র বলি। এই রাষ্ট্রগুলোকে সাম্রাজ্যবাদী দেশগুলো তারা দাবিয়ে রাখবার জন্য, পদানত করে রাখবার জন্য, তাদের উপর খবরদারি করবার তাদের যে অধিকার, এই অধিকারটা প্রতিষ্ঠিত করবার জন্যে তাদের সঙ্গে কিন্তু তাদের বিরোধটা চলছে। এই বিরোধটাকে খাটো করে দেখলে কিন্তু ভুল করা হবে। এবং তার সাথে যেটা আমরা দেখছি আন্তর্জাতিক পরিসরে, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে বাদ দিলে পর বাকি যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে পুঁজির সঙ্গে শ্রমের যে লড়াই, পুঁজি মানে শোষণ। কাদের শোষণ করছেন? যাদের শ্রমের বিনিময়ে সম্পদ তৈরি হচ্ছে, শ্রমজীবী অংশের মানুষ, তাদের মধ্যে যে বিরোধটা, এই বিরোধ বিসম্বাদ, এটা গভীর থেকে গভীরতর হচ্ছে, এটা প্রসারিত হচ্ছে। বলে সেদিক থেকে যদি আমরা সারা পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে এই 3-4টা বিরোধ সেখানে কিন্তু বিরাজমান এবং এটা প্রসারিত হচ্ছে। এরকম বিষয়টাকে ভাবনায় রেখেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ যদি প্রকৃত অর্থেই আমরা বন্ধ করতে চাই, শান্তি যদি প্রকৃত অর্থেই আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই, তাহলে পৃথিবীর মানুষকে বিকল্প যে পথ, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে লড়াইটাকে যদি আমরা ব্যাপকতর করার ক্ষেত্রে বৃহত্তম অংশের মানুষকে সংগঠিত করতে না পারি, তাহলে আমাদের স্লোগানটা নিছক একটা স্লোগানেই পর্যবসিত হবে। এই ভাবনায় জারিত হয়ে আজকের দিনের যে কর্মসূচি, এই কর্মসূচিকে আমাদের উপলব্ধি করতে হবে। এবং এখানটাতে যেটা বিশেষ করে বলবো, এটা বছরে একবার 1 সেপ্টেম্বর আমরা এই স্লোগান দেব, আর সারা বছর আমরা চোখ কান বন্ধ করে থাকব। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটুক, তা তো হতে পারে না। আর তা যদি হতো, তাহলে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, ইউক্রেন এবং রাশিয়া নিয়ে হয়তো আমরা খুব বেশি কথাবার্তা বলছি না, কিন্তু প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ে আমরা তো কথা বলছি, বারবার মাঠে আমরা নামছি। কাজেই সেদিক থেকে যেটা আমাদের ভাবনার মধ্যে থাকা দরকার, যে চোখ কান খোলা রাখতে হবে। সারা বছর ধরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে এবং সমাজতন্ত্রের পক্ষে শোষণমুক্ত একটা ব্যবস্থা পত্তনের জন্যে এই যে প্রচার আন্দোলন, সেই আন্দোলনকে সংগঠিত করার কাজ কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এটা নিরন্তর, এটা বাদ দিয়ে আমরা শুধু বছরে একবার এই 1 সেপ্টেম্বরই শুধু অনুষ্ঠান আমরা করব, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা
ভুল করব এবং একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আমাদের ভাবনা চিন্তাকে আবদ্ধ রাখবো, এটা কিন্তু হওয়া উচিত না। এটা ভাবনায় রেখেই আমাদের অগ্রসর হতে হবে। কাজেই সেই দিক থেকে যেটা বিশেষ করে বলবো, আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করছি, আরএসএসের নেতৃত্বে বিজেপি, যদিও এখন আর বিজেপি সরকার বলা যাবে না, এনডিএ সরকার, প্রধান শক্তি বিজেপি, তারা তৃতীয়বারের জন্যে ভারত রাষ্ট্র নিয়ন্ত্রণ করে দেশ পরিচালনা করার চেষ্টা করছে। কিন্তু আমাদের দেশের বর্তমান যে সরকার, তাদের সঙ্গে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো, এদের যে সম্পর্ক, এই সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে এবং তার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে ইসরায়েলের সম্পর্কে আমাদের দেশের সরকারের বর্তমান যে অবস্থান, এটা ভাবনায় আমাদের রাখতে হবে। ফলে আমাদের দেশের সরকারের পুঁজিবাদী ব্যবস্থা এখানে সুঠাম করার জন্য তারা তো কাজ করছে, এর বিরুদ্ধে যেমন লড়াই, মার্কিন সাম্রাজ্যবাদ সহ পৃথিবীর দেশে দেশে এই সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধ বাঁধিয়ে যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা না নিয়ে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের সচেতন থাকার দরকার আছে। এবং এই জায়গাটাতে আমাদের দেশের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তাদের যে শ্রেণীগত অবস্থান, তাদের যে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা যদি জনগণের সামনে উপস্থিত করে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা ভুল করব। কাজেই সেই ভাবনা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তর্জাতিক পরিসরে যেমন আমাদের একটা দায়িত্ব প্রতিপালন করতে হবে, আমাদের দেশের ভেতরে বর্তমান রাষ্ট্রশক্তির যারা ধারক বাহক, তাদের সম্পর্কেও জনগণকে যদি আমরা সচেতন করার ক্ষেত্রে ভূমিকা নিতে না পারি, তাহলে কিন্তু আমরা ভুল করব। কাজেই সেই বিষয়টা ভাবনায় রেখেই আমাদেরকে আগামী দিনে আরও ব্যাপকতর অংশের মানুষকে এই লড়াইয়ে সমবেত করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে হবে। এবং ধরুন, আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের কথা এখানে উল্লেখ হয়েছে, এখানে একদলীয় স্বৈরশাসন কায়েম করার চেষ্টা চলছে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। 18-র পর থেকে গণতন্ত্র সংহার করে, ভোটকে প্রহসনে পরিণত করে এরা একটার পর একটা নির্বাচনে ক্ষমতা কুক্ষিগত করছে, জনগণের সমর্থন নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ত্রিপুরাকে একটা ল্যাবরেটরির মতো তারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে। এই যে গণতন্ত্র সংহার করে ফেসিবাদী কায়দায় একদলীয় স্বৈরশাসন কায়েমের চেষ্টা, এদের যে হিন্দু রাষ্ট্রের স্লোগান, এটা তো ফেসিবাদী দৃষ্টিভঙ্গি থেকে। সেই স্লোগানকে ভাবনায় রেখে সারা ভারতবর্ষের বুকে এই তারা কর্তৃত্ব স্থাপন করবার জন্যে যে পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হতে চান, ত্রিপুরাকে তারা সেই জায়গায় একটা পরীক্ষাগার হিসেবে, ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, ত্রিপুরার মানুষ অল্প সময়ের ব্যবধানে এটা কিন্তু উপলব্ধি করতে পারছেন। এবং আমরা দেখেছি 23-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে, তার পরবর্তী সময়ে 2টো উপনির্বাচন সোনামুড়ায়, তার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচন, আপনারা দেখেছেন 70 উপর পঞ্চায়েত দখল করেছে, কাউকে দাঁড়াতেই দিল না। তারপরে যে 30 29 সেই ভোটটা যখন হয়ে গেল, গোনা যখন আরম্ভ হলো, বেলা 12টার পর যখন বুঝতে পারলো এর মধ্যে একটা অধিকাংশ জায়গায় তাদের বিরোধী শক্তি সেখানে সাফল্য অর্জন করছে, সেই গণনা কেন্দ্রটাকে লণ্ডভণ্ড করে দিয়ে বিরোধীদেরকে বের করে সেই জায়গাটা তারা করায়ত্ত করে প্রায় বলা যায় 85 থেকে 90 কিছু কিছু জায়গায় প্রতিরোধ গড়ে তোলে গণতান্ত্রিক শক্তি
তাদেরকে প্রতিহত করতে হয়তো সক্ষম হয়েছে, এটা সাফল্য, একে ছোটো করে দেখার কোনো কারণ নেই। কিন্তু তারপরেও 85 থেকে 90 বার তারাই কিন্তু সেখানে করায়ত্ত করার চেষ্টা করেছে। কাজেই এটা যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা, 24-এর লোকসভা নির্বাচনে সারা দেশের ক্ষেত্র যারা 370, 400 পার এই স্লোগান দিয়েছিল তাদেরকে তো মানুষ একটা ধাক্কা দিয়েছে। কাজে তারা যা চাইছে তেমনটা করতে পারছে, এটা মনে করার কিন্তু কারণ নেই। আবার আমরা লক্ষ্য করছি পরিবর্তিত পরিস্থিতিতে এরা সরকারে থাকলো, সেই কৃষকরা আবার রাস্তায় নামছেন, শ্রমিকরা রাস্তায় নামছেন, ছাত্রদের আন্দোলন একটু বলা যায় স্থিমিত অবস্থায় চলে গেছিল। এখন যেটা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে তারা আবার জেগে উঠবার চেষ্টা করছেন, রাজ্যে রাজ্যে যুবকরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। কাজে সেদিক থেকে যেটা দেখা যাচ্ছে যে একটা মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই শক্তিরেখা কোণঠাসা করবার জন্যে মানুষ কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে একটা ভিন্ন সুর নিয়ে গণতান্ত্রিক শক্তির বিকাশ এবং বিস্তার সেখানে ঘটছে। কাজেই এই যে ধারাটা আমাদের দেশের মধ্যে কিন্তু অব্যাহত রাখতে হবে। সারা পৃথিবীতে লক্ষ্য করুন, সোভিয়েত দেশের বিপর্যয়ের পর আন্তর্জাতিক যে রাজনৈতিক পরিমণ্ডল এটা দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে গেছিল। সারা পৃথিবীর বুকেই দক্ষিণ পন্থার বিস্তার ঘটিয়ে প্রগতিশীল শক্তিকে টুটি টিপে মারবার তারা চেষ্টা করছিল। এই যে বছরটা চলছে 2024, এই বছরে পৃথিবীতে প্রায় 50 থেকে 54টা রাষ্ট্রে কিন্তু নির্বাচন সংগঠিত হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটা রাষ্ট্রে নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। তাতে গিয়ে যেটা দেখা যাচ্ছে না, দক্ষিণপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় থেকে পুনরায় সেই ক্ষমতায় ফিরে আসবার চেষ্টা নিলেও সব জায়গায় তারা ফিরে আসতে পেরেছে ঘটনা কিন্তু তা না। সব জায়গায় তারা ফিরে আসতে পারছে ঘটনা কিন্তু তা না। অনেক জায়গায় তারা পরাস্ত হচ্ছে। অল্প কিছু জায়গায় তাদের প্রতিপক্ষ প্রকৃত যে প্রগতিশীল শক্তি ভিন্ন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতন্ত্র কায়েম করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, এরকম শক্তি জয়যুক্ত হতে না পারল সেন্ট্রাল লেফট বা বামপন্থী মনোভাবাপন্ন পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এরকম ভাবনার যে শক্তি, তারাও কিন্তু বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে, ফ্রান্সের নির্বাচন, ইউনাইটেড কিংডমের নির্বাচন, ভেনেজুয়েলার নির্বাচন, তার মধ্য দিয়ে কিন্তু আমরা তার প্রতিফলন ঘটতে দেখছি। তাহলে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষে বা ত্রিপুরায় এদের বিরুদ্ধে এরা যে প্রতিক্রিয়ার পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তারা সহযোগী শক্তি সাগরের, তাদেরকে যেমন কোণঠাসা করার ক্ষেত্রে মানুষ উঠে দাঁড়াবার চেষ্টা করছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু দক্ষিণপন্থার বিরুদ্ধে আমরা যেভাবে চাইছি ব্যাপকভাবে না হলো পর্যায়ক্রমে ক্রমে ক্রমে সেখানেও কিন্তু মানুষ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। কাজেই মনে করার কোনো কারণ নেই। প্রতিক্রিয়ার শক্তি এসছে, বুকে পাথর চাপা হয়ে বসেছে, এর থেকে কোনো নিস্তার নেই, এটাকে মেনে নিতে হয়, কোনো বিকল্প নাই। সোভিয়েত দেশের বিপর্যয়ের পর যারাই স্লোগান দিয়েছিল যে সমাজতন্ত্র খতম, এটা একটা অল্প সময়ের স্বপ্ন, এটা একটা দুর্ঘটনা, এই সোভিয়েত দেশের বিপর্যয়ের মধ্য দিয়ে তাকে আমরা সমাধিস্থ করেছি। পুঁজিবাদ এসছে, পুঁজিবাদ থাকবে, পুঁজিবাদকে থাকতে হবে, তার কোনো বিকল্প নাই। তার মানে সাম্রাজ্যবাদ থাকবে, ফেসিবাদ থাকবে, এই ভাবনাটা যারা প্রচার করার চেষ্টা করছিলেন, এটা যে বাস্তব না। আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে ক্রমে ক্রমে যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের জাতীয় ক্ষেত্র কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে আমাদের যে শপথটা গ্রহণ করতে হবে, আনুষ্ঠানিক শপথ না, সেটা আন্তরিকভাবে, এটা শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, খেতমজুরদের আন্দোলন, শিক্ষক ক্যাডারি কর্মচারীদের আন্দোলন, ছাত্রদের যুবকদের আন্দোলন, উপজাতি তফসিলি অংশের মানুষের যে আন্দোলন, ছোট মাঝারি ব্যবসায়ীদের যে আন্দোলন, এই যে বিরাট অংশের কথা বলছি, তারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আক্রান্ত হচ্ছে। কাজেই তাদের নিজ নিজ ক্ষেত্রে যে সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছেন, এরকে ভিত্তি করে তাদের লড়াইয়ের পাশে সহযোগী শক্তির
সেখানে সমর্থনের হাত প্রসারিত করা এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অংশের সম্মিলিতভাবে সেখানে সাধারণ সমস্ত অংশের মানুষের স্বার্থকে সুরক্ষিত করতে পারে এরকম ন্যূনতম দাবি সনদের উপর ভিত্তি করে লড়াই কিন্তু আগামী দিনে তীব্র করতে হবে, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করতে হবে। ফলে আজকের দিনে এই শপথটা আমাদের কিন্তু গ্রহণ করতে হবে এবং আগামী দিনে আপনারা এখানে যারা সমবেত হয়েছে তারা কোনো না কোনো গণতান্ত্রিক সংগঠনের সামনের সারির নেতৃত্ব সংগঠক দায়িত্ব পালন করার চেষ্টা করছে। নিজ নিজ সংগঠনের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার সংগঠনকে সেভাবে পরিচালিত করার ক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব প্রতিপালনের জন্যে আপনাদেরকে অগ্রসর ভূমিকা সেখানে গ্রহণ করতে হবে। কাজেই সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আপনাদেরকে এই আবেদন জানিয়ে আপনারা যেভাবে আজকের এই সভায় সমবেত হয়েছেন তার জন্য আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।